জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারের একটা সাম্প্রতিক বক্তৃতা কিন্তু নির্বাচনের আগে বেশ আলোড়ন তৈরি করেছে। তো আজকে আমরা ঠিক কি বলেছিলেন তিনি, তার মূল যুক্তিগুলো কি ছিল, সেগুলো একটু ভেঙে দেখব। চলুন তাহলে শুরু করা যাক। আমরা তার পুরো বক্তব্যটাকে মূলত 4টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমত, এই নির্বাচনের ফয়সালা বলতে তিনি ঠিক কি বোঝাচ্ছেন। দ্বিতীয়ত, তিনি যে একটা ভোট যুদ্ধের কথা বলছেন, সেই যুদ্ধটা আসলে কাদের বিরুদ্ধে। এরপর দেখব সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে তার কি বক্তব্য। আর সবশেষে ইসলামের শিক্ষার আলোকে তিনি দেশের জন্য কেমন একটা ভবিষ্যতের কথা ভাবছেন। তো চলুন প্রথম অংশটা দিয়েই শুরু করি। এটিএম আজহারের কথা অনুযায়ী এই নির্বাচনটা ঠিক কেন এতটা জরুরি, তার মতে ঠিক কি বিষয় ঝুঁকির মুখে আছে। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, উনি কিন্তু নির্বাচনকে আর 10টা সাধারণ রাজনৈতিক প্রক্রিয়ার মতো দেখছেন না, বরং সরাসরি বলছেন এটা একটা ভোট যুদ্ধ। আর এই এক কথাতেই কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন যে তার লড়াইটা কাদের বিরুদ্ধে। একদিকে সন্ত্রাস আর অন্যদিকে পরিবারতন্ত্র। এই দুটো শব্দ দিয়েই কিন্তু তিনি পুরো আলোচনার টোনটা সেট করে দিয়েছেন। তার মতে এই একটা নির্বাচনের ওপর দেশের 3টা বিশাল বিষয় নির্ভর করছে। এটা শুধু সরকার বদলের বিষয় না, বরং দেশের সার্বভৌমত্ব টিকবে কিনা সেটাই নাকি প্রথম প্রশ্ন। এরপর আসছে অর্থনীতির দিকটা, মানে চাঁদাবাজি আর টেন্ডারবাজি বন্ধ হবে কিনা। আর সবশেষে একেবারে গোড়ার কথা, মানুষের গণতান্ত্রিক অধিকার, মানে ভবিষ্যতে মানুষ নিশ্চিন্তে ভোটটা দিতে পারবে তো। আচ্ছা, তিনি তো সন্ত্রাস আর পরিবারতন্ত্রের কথা বললেন, কিন্তু এই যে ভোট যুদ্ধ, এখানে প্রতিপক্ষ হিসাবে তিনি ঠিক কাদের দিকে আঙুল তুলছেন? চলুন এই ব্যাপারটা এবার একটু পরিষ্কার করে দেখে নিই। এখানে দেখুন, তিনি তার প্রতিপক্ষকে আরও নির্দিষ্ট করে দিচ্ছেন। একদিকে বলছেন মাস্তান সন্ত্রাস, যেটা দিয়ে হয়তো পেশি শক্তির ওপর নির্ভরশীল কোনো একটা গোষ্ঠীকে বোঝাচ্ছেন। আর অন্যদিকে বলছেন পরিবারতন্ত্র, যা দিয়ে বংশানুক্রমিক রাজনীতিকে ইঙ্গিত করছেন। তার মানে মূল লড়াইটা এই দুই শক্তির বিরুদ্ধেই। আর এখানেই তিনি তার সবচেয়ে বড় উদ্বেগের কথাটা বলছেন। তার আশঙ্কাটা হলো, ভোটের ফল যদি তার মন মতো না হয়, তাহলে অন্য পক্ষ নাকি সরাসরি ভোট ডাকাতি ও ব্যালট ছিনতাই করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবে। এটা কিন্তু শুধু একটা রাজনৈতিক অভিযোগ না, বরং পুরো নির্বাচন ব্যবস্থার ওপরই একটা বড় প্রশ্ন। এইবার আসি তার বক্তব্যের তৃতীয় অংশে। এটা হলো সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে। এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি অতীত আর বর্তমানের মধ্যে একটা তুলনা টেনেছেন। চলুন দেখি তার দাবিগুলো ঠিক কী রকম। তার যুক্তির মূল জায়গাটাই কিন্তু এই তুলনাটা। উনি বলতে চাইছেন যে আগে কি হতো, দুর্গাপূজার সময় প্রায়ই শোনা যেত যে কোনো না কোনো মন্দিরে হামলা হয়েছে। কিন্তু এবার তার দাবি অনুযায়ী পরিস্থিতিটা একদম অন্যরকম ছিল। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই নাকি সংখ্যালঘু সম্প্রদায় তাদের উৎসব পালন করতে পেরেছে। এই কথাটার মাধ্যমে তিনি আসলে তার দলের আদর্শটা পরিষ্কার করতে চেয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে ইসলাম নাকি ধর্ম নিয়ে বিদ্বেষকে প্রশ্রয় দেয় না, বরং সবাইকে নিজের ধর্ম পালনের স্বাধীনতা দেয়। এই বক্তব্যটা আসলে সংখ্যালঘুদের এক ধরনের রিঅ্যাসুরেন্স বা আশ্বাস দেওয়ার চেষ্টা। বেশ, এবার একদম শেষ অংশে চলে এসেছি। চলুন এবার দেখি এটিএম আজহার ইসলামিক শিক্ষার ওপর ভিত্তি করে ঠিক কেমন একটা সমাজ গড়ার কথা বলছেন। তার প্রস্তাবিত সমাজের মূল আইডিয়াটা হলো ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আচ্ছা, এর মানে কি? তিনি এটাকে ব্যাখ্যা করছেন এমন একটা সিস্টেম হিসেবে যেখানে ধর্ম বা শ্রেণী যাই হোক না কেন, সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান হোক বা শ্রমিক, মালিক, সবার নিরাপত্তা নাকি নিশ্চিত করা হবে। তার কথা অনুযায়ী এটা ঠিক ধর্মীয় রাষ্ট্র নয়, বরং সবার জন্য একটা নিরাপদ ব্যবস্থা। তো এই পুরো আলোচনাটা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, একটা নির্বাচন কি আসলেই একটা দেশের পুরো ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে, নাকি এর পিছনের সমীকরণগুলো আরও অনেক বেশি জটিল? এটা কিন্তু আসলেই ভাবার মতো একটা বিষয়।